তেলে তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 দেখুন মিস আইরিন, আপনি যে আপনার দক্ষতার প্রিভিয়াস স্টোরিগুলো বললেন সেটা আসলে চমৎকার ছিল, কিন্তু আমরা যেহেতু একটা কোম্পানি রান করছি আমাদের দক্ষতার প্রমাণস্বরূপ আমাদের সার্টিফিকেটগুলো দলিল হিসেবে লাগে। মিস আইরিন, আপনি সবসময় যে বলেন না আপনি হ্যান করেছেন, আপনি ত্যান করেছেন, আপনি এই মেডেল জিতেছেন, আপনি এই ডান্স কম্পিটিশন জিতেছেন, আপনি এতগুলো টিভিসি কোরিওগ্রাফি করেছেন, সবসময় অনেক বেশি প্রশংসা করেন নিজের, তাই না? আসলে আপনি কিছুই না, আপনি একটা ফালতু আর্টিস্ট, শো অফ করেন শুধু। এই কথাগুলো কিন্তু আমার না, আপনার, মানে আমাদের কালচারাল টিমের। ম্যাম আসলে আমি বুঝি ম্যাম, বিষয়টা আমাকেও খুব পীড়া দেয়। আমি জানি কারা এই ধরনের কথা বলতে পারে, মানে এটা বলারই কথা, কারণ তাদের যে ফ্যামিলি, তাদের যে ধরন, হিংসুটে রাক্ষসী টাইপের মানুষ, এবং তারা এটা বলবে এই ছাড়া আসলে কিছু করার নেই, তাদের ফ্যামিলিটাই এরকম বিধ্বংসী। মানুষের মনোবল, মানুষের কাজকে কতভাবে যে ছোট করা যায় এটা তাদের চেয়ে ভালো আর কেউ জানে না। আসলে ম্যাম আপনার সামনে খুব বাজেভাবে বললে কি বলতে হয় জানেন, মানে এই ধরনের হিংসুটে এবং অসভ্য মানুষদেরকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসতে হয়, শুধু টানতে টানতে না ম্যাম, থাপড়াতে থাপড়াতে নিয়ে আসতে হয়, যাতে জীবনের তরে এদের শিক্ষা হয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব হয় না ম্যাম। মিস আইরিন, আপনাকে থাপড়ানোটা বন্ধ করতে হবে। আমরা একটা স্বনামধন্য কোম্পানিতে আছি যেখানে তাদের রেপুটেশনটা খুব ভালো মতো মেনটেন করতে হয়, আপনাকে ভদ্রতা বুঝিয়ে এখানে চাকরি করতে হবে। এনিওয়েজ, আমাকে চেয়ারম্যান স্যার যেটা বলতে বলেছেন, আপনার ফাইল থেকে আপনার সার্টিফিকেটগুলো মিসিং, আমাদের কোম্পানির রেকর্ডের কারণে এগুলো জমা দিতে হবে আপনার। আগামী 15 দিনের মধ্যে আপনাকে সেটা জমা দিতে হবে, নাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। জি ম্যাম। ম্যাম আসলে হয়েছে কি, আমি তো সব মেইন কপিগুলো জমা দিয়েছি, এত তাড়াতাড়ি আসলে আমি এগুলো কালেক্ট করতে পারবো না ম্যাম, আমাকে সময় দিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড, বাট আমারও কিছু করার নেই, আমাদের হাতে সময় নেই। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সবগুলো সার্টিফিকেট রিকালেক্ট করে আবার অফিসে জমা দিবেন। ইউ মে গো। আপনার যে বয়স, সেই বয়সে অবশ্য প্রেম তো ঠনঠনা টনঠন, অবশ্য এই বয়সে প্রেম টেম থাকার কথাও না। প্রেম থাকুক না থাকুক সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এইবার আপনি আমাকে একটা রোমান্টিক চিত্রনাট্য দেবেন। তা না হলে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কি জানেন যে আমাদের অফিসে কার সনদপত্র আছে বা কার নেই, এটা নিয়ে তো অভিযান চলছে। জানি তো। জানেন না? আপনার কি আছে? সন্দেহ আছে কোনো? না, মানে আপনার কি ধারণা, মানে আমি সনদপত্র ছাড়াই তিলের খাজা অয়েল মিল কোম্পানিতে ঢুকে পড়েছি? না তা না, আমার শিক্ষাগত সম্পর্কে, মানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু বলি আপনাকে। জি জি। হ্যাঁ, ক্লাস 8-এ বৃত্তি, তারপরে এসএসসি-তে ফার্স্ট ডিভিশন, তারপরে অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, এবং শেষে পিএইচডি। কিসের উপর? পিএইচডি, ফিল্মের উপর পিএইচডি। আপনার তো হাই ক্যালিবার। জি। আপনারটা? আমারটা, আমার সার্টিফিকেট আছে কি নেই এটা নিয়ে তো রীতিমতো অফিসে গবেষণা চলছে, কিন্তু আমার না, ওই যে ডান ডিরেক্টর
তারটাও চাওয়া হয়েছে। ও যে আমাদের কালার ব্লাইন্ড, যে সাদাকে কালো দেখে, হলুদকে নীল দেখে, নীলকে কমলা দেখে, তারটাও চাইবে। ঠিকই তো আছে। এসব কে চেয়েছে? নিশ্চয়ই সূর্যকন্যা ম্যাডাম দেখতে চেয়েছেন। জি ঠিকই তো আছে। নয়তো ওই ডান্স ডিরেক্টরের মতো ফেক আর ওই আর্ট ডিরেক্টরের মতো অযোগ্য ফালতু লোকজন ঢুকে পড়ে। আচ্ছা, এই যোগ্য জায়গায় অযোগ্য লোকরা কিভাবে ঢুকলো? কোন ফকর দিয়ে ঢুকে গেল? আমি আপনাকে কি বলেছি? আমি বলেছি আপনি রোমান্টিক গল্প লিখতে পারবেন কি পারবেন না। আমার যে নেক্সট বিজ্ঞাপনটা সেটা একদম ফুললি রোমান্টিক হবে। কটা লাগবে আপনার? আপাতত একটাই দেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ, রোমান্টিক গল্প তো অবশ্যই। আমি এখনই অ্যাচিভ করে ফেলেছি গল্পটা। আচ্ছা, আপনার হাতটা একটু দেন তো। হাতটা, আরে হাত ধরছেন কেন? আরে রোমান্টিক গল্প লিখবো, রোমান্সের গল্প লিখবো। আপনাদের বয়স্কদের ঝামেলা কি জানেন? ইয়াংদের থেকে আপনাদের বয়স্কদের এই ঝামেলা অনেক বেশি প্রকট। ফালতু একটা লোক। ও আচ্ছা, রোমান্টিক গল্প চাইবেন, রোমান্সের গল্প চাইবেন, আর একটু হাত ধরলাম আর বয়স্ক লোককে আপনি বহিষ্কার করে দিবেন? হ্যাঁ, ফালতু আমি না, ফালতু আপনি। কিরে, তুই কি খুঁজিস? তোর কি শপিং করা এখনো বাকি আছে? আরে না, শপিং তো যা করছে করছে, কিন্তু আপু মুসাফির ভাই না এদিকে আশেপাশেই থাকে। আমি না মনে মনে তারিখ খুঁজতেছি, তার ভাইরা না খুব উপকার হবে। দেখ খুঁজে পাস কিনা। মন বলতেছে তো পেয়ে যাবো। আপু আপু মুসাফির ভাই দেখো। তাই তো, তোর কথা বলি। হ্যাঁ রফিক ভাই, আপনি একটু সামনে থামায়েন তো। এই যে মুসাফির ভাই, কেমন আছেন আপনি? আপনার সঙ্গে একটু কথা ছিল, বলবো? হ্যাঁ বলো। ওকে, এই আপনি সাইড করুন তো ভাই। মুসাফির ভাই, হ্যাঁ বলো। আপুকে তো আপনি চিনেনি, আমার বড় আপু। তো আমরা ভাবতেছি আপনার সাথে একটু কথা বলি। বলেন। আমি তো আর কাউরে বলি নাই যে আমার সাথে কথা বলা যাবে না, এমন কোনো নিষেধাজ্ঞা তো দেই নাই, নাকি দিছি? হ্যাঁ, আপনি কথা বলতে নিষেধ করেন নাই, কিন্তু আমার সূর্যকোনা নারিকেল তেলের জিঙ্গেলটা আপনি করতে চান না, এটাতে আপনার না না না, আমার সমস্যা আছে ভাই, আমি করব না, আমি পারবো না, এই জন্য তো বলেই দিছি। ঠিক আছে, আপনার জিঙ্গেল বানাতে হবে না। আমরা আসলে ফয়সালকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমি তো ফয়সালের ব্যাপারে তো কথা বলতে চাচ্ছি না, এটা তো আমি ক্লিয়ার করে দিছি। হ্যাঁ, আপনি ক্লিয়ার করে দিয়েছেন, তারপরও মানে আপনার সঙ্গে ফয়সালের দেখা হয়, আপনারা কথাবার্তা বলেন, মিটিং করেন, এটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু আপনার উপরে এই জন্য কোনো রাগ নিয়ে আছি না। আসলে ও আপনাকে বুঝিয়ে বলতে পারেনি, ইনফ্যাক্ট ও একটু কম বোঝে। ফয়সাল কিন্তু আমাদের কেউ না, আমাদের কাজিন না, আমাদের আত্মীয় না, কেউ না। ও শুধু একটা মডেল মাত্র, ওর তেলের বিজ্ঞাপন করেছে। আমি জানি তো সে বিজ্ঞাপন করছে, তো কি হয়েছে, আমি কি করতে পারবো? মানে ও আসলে আপনাকে বোঝায় বলতে পারে নাই। ফয়সালের সাথে কথা বললে তো আমাদের কোনো প্রবলেমই নাই। হ্যাঁ, এই আর কি। ফয়সাল বিজ্ঞাপন করবে তো আমি কি করবো এখানে? হ্যাঁ, আপনি তো কিছু করবেনই না, আমরাও তো কিছু করবো না। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করতে এসেছি। কি ক্লিয়ার করবেন করেন? আসলে আমার বোন যা বলছে ও নিজেও বুঝে না কেন বলছে, না বুঝেই বলছে সবকিছু। ও, আপনার বোন না বুঝে সবকিছু করছে? এইটা ভাইবেন না, আপনার বোন সবকিছু করছে বুঝেই করছে। তার একটা পয়েন্ট আমার এত খারাপ লাগছে, সে বলছে ফয়সালকে আপনারা আঘাত করছেন, হিট করাতে সে যে রক্তাক্ত হয়েছে, আমি নাকি ফয়সালকে শিখাই দিছি সে যেন পুরা পাল্টা আঘাত করে, যেন আপনাদেরকে রক্তাক্ত করে। এটা কি আমাদের ব্লাডে আছে বলেন? আমরা কি ওই ফ্যামিলি বিলং করি? মুসাফির ভাই, আপনি এভাবে কেন ভাবতেছেন? আমি তো ওইভাবে কোনো কিছু বলি নাই। তা আপনি কিভাবে বলছেন? মুসাফির ভাই, আমি কথাগুলো এইভাবে বলি নাই, কথার পৃষ্ঠে কথা আছে তাই বলছি। আপনি কি বলতেছেন? আপনি কেন অন্যজনকে উস্কাই দিতে যাবেন যে বর্বরতা করা, রক্তাক্ত করা, মারামারি করা? এটা কি আপনার সাথে যায়? আপনি তো একটা শিল্পী, আপনার মধ্যে তো রুডনেস নাই মুসাফির ভাই। আসল কথা হলো, আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের যে শত্রুতা আছে সেটা আমি অবসান ঘটাতে চাই। দেখেন, আমরা এই জেনারেশন যদি এটাকে পজিটিভলি নিয়ে ফেলি তাহলে কিন্তু আর এরকম ঝামেলা হবেই না ভাইয়া। আপনারা চাচ্ছেন, বাট আমি চাচ্ছি না। আপনাদের বুঝতে হবে যে আপনারা কোন ফ্যামিলি থেকে আসছেন আর আমরা কোন ফ্যামিলিতে ছিলাম, কোন ফ্যামিলি আমরা বিলং করি। ঠিক আছে, তিলের খাজা বিক্রি করে আজকে আপনারা এই জায়গায় চলে আসছেন, কিন্তু আমরা আসি নাই। আমাদের আগের থেকে পূর্বপুরুষরা বহুত হ্যাডমালা ছিল। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, মাথায় রেখে এগুলো শুধু হুটহাট করে কথা বলবেন না। কোনো লাভ হলে কথা বলে।
বস, যদিও আমি এখানে একটা জব করি, কিন্তু জবের বাইরে গিয়েও আমি আসলে তিলের খাজা অয়েল মিল কোম্পানিকে আমি আমার পরিবারের থেকেও বেশি ভালোবাসি। তো বস, আমি আসলে একটা গুড নিউজ দিতে এসেছি, ভেরি ভেরি গুড নিউজ। সেটা হচ্ছে মিস্টার মকবুল তিনি পায়রা হতে রাজি হয়েছেন। মানে উনি পায়রা তো হবেনই না, আমি চেয়ারম্যান, তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের আমি একজন চেয়ারম্যান। চেয়ারম্যানকে অগ্রাহ্য করে উনি পায়রা হবেন না, দরকার হলে উনি রেজিগনেশন দেবেন, উনি এখানে থাকবেন না, পদত্যাগপত্র দিয়ে চলে যাবেন। কি এমন জাদু কুমকুম আপনি দেখালেন যে মকবুল সাহেব রাজি হয়ে গেল? কি মকবুল সাহেব, এবার একটু ক্লিয়ার করেন। আসলে ব্যাপারটা হয়েছে কি স্যার, এটা নিয়ে তো প্রথমে আমি রাজি ছিলাম না, তারপর ওনার সাথে কথা প্রসঙ্গে জানতে পারলাম যে উনি অবিবাহিত আর আমিও অবিবাহিত স্যার। তাই আমি ভাবলাম যে তাহলে তো কাজটা খুব ভালোই হবে, কারণ ওনার হাত ধরে আমি আকাশে কেন সপ্তম আসমানেও আমি যেতে রাজি আছি স্যার। তো ওইভাবেই আমি ওনার ছোঁয়ায় আমি এই কাজটা করতে রাজি হয়েছি স্যার। কি চমৎকার! একটা কেমিস্ট্রির ব্যাপার আছে না, ওই কেমিস্ট্রিটা এখানে আর কি। না না, আমি কেমিস্ট্রি বুঝতে পারছি, মানে নারীর ছোঁয়া পেয়ে আপনি আকাশে উঠবেন না, আরো অনেক দূরে যেতে চান। অবশ্যই স্যার। না, খুব ভালো লাগছে, কিন্তু আবার অন্য দিক থেকে বলছি, এই যে আপনি পায়রা যে হচ্ছেন, এই পায়রা আকাশে উঠতে উঠতে যদি আহত হয় তখন? বস, সে দায়িত্ব আমার। উনি কিভাবে আকাশে উঠবেন সেটার মানে গাইডলাইন তো আমি দেব। এখন কেউ যদি মাঝপথে ওনাকে আহত করতে চায় বা গুলি করতে চায়, সে দায়িত্ব কিন্তু আমার, সে দায়ভারও কিন্তু আমার। আমি ওনাকে সেই রাস্তাটা দেখাবো, কিন্তু প্রশ্ন একটা আছে এখানে। এখন যাকে আমি রাস্তাটা দেখাচ্ছি মানে তাকেও তো একটু দায়িত্ব নিতে হবে। উনি যদি বিপথে চলে যায় সেই দায়িত্ব কিন্তু মানে সেই দায়ভার কিন্তু বস আমি নিতে পারবো না। কোনো চিন্তা করতে হবে না, আপনার ছোঁয়ায় আমি আকাশে উড়বো, সব কিছু করব। কোনো দুষ্ট লোক যদি আমাকে গুলি মারতে চায় আমি তাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। আপনি এটা নিয়ে একদম ভাববেন না। কেউ ভাববো না, আমরা এটুকু বুঝে ফেলছি, আপনাকে নিয়ে কেউ ভাববো না। কিন্তু আমি একটা কিন্তু দিয়ে রাখলাম, আপনি কাজটা করেন। আর আপনাকে বলছি, যেহেতু উনি রাজি হয়েছেন পায়রা হবেন, আপনার দৃষ্টিতে এমন সুন্দর পায়রা আপনি বানিয়ে দেন, আমরাও খুশি হই। বিজ্ঞাপন যেন ফেটে ফুটে চৌচির হয়ে যায়। একদম একদম বল। তাহলে বস আমি 2-1 দিনের মধ্যে আমি সমস্ত কিছু রেডি করে আপনাকে দেখাচ্ছি। নিশ্চয়ই। আর স্ক্রিপ্ট তো আমাদের যথারীতি ওই যে মাসুদ বিন করিম করে দেবেন, এবং সেই স্ক্রিপ্টে আপনারা কাজও করবেন। বস একটু কথা, উনাকে একটু জাস্ট বলে দেবেন যে না উনি যেন একটু কবিতা থেকে একটু দূরে থাকে আর কি এই স্ক্রিপ্টের ব্যাপারে। যেহেতু এটি অন্যরকম বিজ্ঞাপন হবে, উনি পায়রা হবেন, বাকবাকুম করে উড়বেন, তা আমি কবি মাসুদ বিন করিমকে বলবো এটা কবিতার মতো না করে একটু গল্পের মানে কবিতাটা করে কবিতাটাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে গল্পের আঙ্গিকে নিয়ে যাবে, গদ্য কবিতার মতো একটু মিক্সড আপ করে আর কি। শুধু একটি কথা বলবো আমি, ঘন ঘন আপনি কিন্তু এই অভিমান করতে পারবেন না এবং আমার ডিরেক্টরকে ডিস্টার্ব করবেন না। না, ওনার ছোঁয়ায় আমি আর কখনো অভিনয় করব না। গুড, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তাহলে আপনারা আসতে পারেন, কথা হবে। থ্যাংক ইউ বস। নিশ্চয়ই। কিছু তোর চেহারা কালো হয়ে গেছে কেন? আমার না ভালো লাগতেছে না, চারপাশে এত অপমান অপদস্থ আমি আর নিতে পারতেছি না। সবকিছুর একটা লিমিটেশন থাকে। শোন, আমাদের ফ্যামিলি এরকম ট্রাই করতেই থাকবে, দেখবি আস্তে আস্তে ধৈর্য ধরতে ধরতে আমরা একবার সাকসেসফুল হয়ে যাবো। আর জানিস না, ধৈর্য ধরলে তো গিফট পাওয়া যায়। আচ্ছা তুমি তোমার ধৈর্য নিয়ে আর কত ধৈর্য ধরবো, ধৈর্যেরও তো একটা লিমিটেশন থাকে। থাকুক, ওরা আমাদেরকে এরকম অ্যাভয়েড করুক, আর আমরা আমাদের মতন পজিটিভ স্মাইল নিয়ে ওদের সামনে যাব। দেখবি
আমাদেরটাই সবসময় সাকসেসফুল হবে। এখন চল, অফিস টাইম হয়ে যাচ্ছে। আপু এত কথা যে আমাকে শোনাচ্ছ, আমাদের কিসের অভাব আছে, কি নাই আমাদের সেটা বলো। আমাদের আন্ডারে এত এত এমপ্লয়ি কাজ করে, এতগুলো কোম্পানি আছে আমাদের, এত তেলের কোম্পানি, পেট্রোল পাম্প, কি নাই আমাদের? তারপরে ওদের কাছে গিয়ে এইভাবে অপমানিত হইতে হবে, এত কিছু সহ্য করতে হবে? রিল্যাক্স, একটা তো উদ্দেশ্য আছেই, সেটা তুইও ভালো করে জানিস, আমিও ভালো করে জানি। এখন চল অফিসে চল, আয়। তুমি বুঝাইতেছো দেখো সব। আরে আয়, লাঞ্চ করবো, আয়। তুমি এই জায়গায়, আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। আমার তো মাথা কোনোভাবে কাজ করতেছে না। যতবার আমি সার্টিফিকেট নিয়ে ভাবতেছি ততবারই আমি আওলাই দিতেছি। তুমি বুঝতেছো এই ষড়যন্ত্রটা কে করতেছে আমাদের সাথে? দূরের কেউ না, নিজেদের মানুষ আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে। আমি না আওলাই দিতেছি ভাই, আমার ভাল লাগতেছে না, অস্থির লাগতেছে। না, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। মানে সার্টিফিকেট নিয়ে ঝামেলাটা কি লেগে পড়ল? এরা তো একদম পুরা তলার খবর নিয়ে বাইর করতেছে। মান সম্মানের ব্যাপার, আমগো তলার খবর যদি বাইরে হয়ে যায় তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারো? হ্যাঁ, মান সম্মান নিয়ে চলতে পারো? তুই বুঝতেছিস বিষয়টা? আমার তো বুঝা হয়ে গেছে কেউ মুখ দেখাইতে পারবে না। এই সার্টিফিকেটের জন্য সর্বপ্রথম কে মুখ দেখাইতে পারবে না? আমাদের বড় ভাই চেয়ারম্যান সাহেব মুখ দেখাইতে পারবে না, কারণ তার কোনো সার্টিফিকেট নাই। সেকেন্ড ধরাটা কে খাবে? তুমি। তোমার সার্টিফিকেট আছে? নাই। আমার একটা সার্টিফিকেট আছে, আমি তো তাও একটা সার্টিফিকেট দিয়ে লড়তে পারবো, কিন্তু তোমরা কি করবা? আমার মাথায় আইতেছে না। বড় ভাইয়ের মাইয়া সূর্যকন্যার মাথার ভিতরে এই ভূতটা কে দিল? হ্যাঁ, কে এই ষড়যন্ত্রটা করতেছে, সার্টিফিকেটের ষড়যন্ত্রটা? আমি তো কিছুই বুঝতেছি না। কি যে হইব আমি সেই চিন্তা করতেছি। মান সম্মান মনে আর থাকবো না। যে নিয়োগ বা এটা সামাল দিতে হবে। এটা যদি না থামানো যায় তাহলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে থাইমা যাবো, আমরা কিন্তু কিছু করতে পারবো না, হাতে কিন্তু সময় নাই। সূর্যকন্যা কেন এরকম করতেছে বুঝতেছি না। মানে নিজেকে মধ্যেই সার্টিফিকেট নিয়ে এরকম ক্যাচাল করতেছে। কি ষড়যন্ত্র আবার শুরু হয়েছে আমি বুঝতেছি না। তুই কি বুঝতে পারতেছস? আমি তো বুঝছি। এটা তুমি থামাইতে পারবা না আমি থামাবো? বলো আমারে। তুমি যদি দায়িত্ব নিতে না পারো আমার দিয়ে দাও, আমি একটা গেঞ্জাম করে থামাই দিব। গেঞ্জামে যাওয়া যাবো না, মাথা ঠান্ডা কর। চলে যেতেছে, মাথা ঠান্ডা কর। আপনি নিচে আগুন জ্বালায় বলবেন যে আমি মাথা ঠান্ডা রাখবো, কিভাবে সম্ভব এটা? অ্যাকচুয়ালি আপনার নামটা যখন আমি বলতে চাই মনে হয় যে ফাত্রা। যাতে একটা ফাত্রাকে হারাবে, যাতে একটা রুচিকে হারাবে। তোমাকে আমি প্রমিস করেছি না যে তোমার ওই ভিডিও আমি পোস্ট করবো না, একমাত্র তখনই পোস্ট করবো যদি তুমি আমার সাথে কোনো 2 নাম্বারই করো। আপনি নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে কি হচ্ছে না আপডেট তো দিবেন। এটা কি মোয়া যে বয়ম থেকে খুলে তারপর আপনাকে দিব, আপনি কামড় দিয়ে খাবেন? এতই সহজ। খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না।